প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালে, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নম্বর 4 পেজ নম্বর 456, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা সমস্ত প্রশ্ন তথ্য এমসিকিউ থেকে শুরু করে এসিকিউ এবং সেখান থেকে শুরু করে অসংখ্য প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো, আজকে আমাদের যে প্রশ্ন আছে 4 নম্বর স্কুলে এবং এর আগের যে স্কুলগুলো সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, এর আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো আমাদের 4 নম্বর যে স্কুল, সেখানে কী বলা আছে, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। 1 নম্বর কী বলা আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগের প্রশ্ন, এখানে এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিমি। তারপরে প্রশ্ন 2 দাগের প্রশ্নে বলা আছে, পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন। পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা আছে 3 দাগের, পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি কোথায়? সেটা হবে নিরক্ষরেখায়, অপশান সি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখো, বলা আছে কি 4 দাগের, পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার, অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ তা হলো। সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ সেটা হলো পুনর্ভব সম্পদ। পরে প্রশ্ন, সর্বোৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রাসাইট, অপশান সি সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো, এটা হবে সিদ্রাপং, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2 দাগের প্রশ্নে বলা আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ গতির প্রভাবে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। এটা হলো এটা কি আবর্তন গতির প্রভাবে। আচ্ছা, আবর্তন গতির প্রভাবে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। দ্বিতীয় প্রশ্ন কী ছিল, ড্যাশ গ্রহকে নীল গ্রহ বলা হয়। পৃথিবী গ্রহকে নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন ছিল শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, কয়লাকে কালো হিরে বলা হয়। কয়লাকে কালো হিরে বলা হয়, এটা হবে তোমাদের এখানে ঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন ছিল, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো আসাম, এটা ভুল। পরের প্রশ্ন ছিল, বিদ্যালয় একটি সামাজিক সম্পদ, এটাও ঠিক। তারপর দেখো 4 দাগের প্রশ্ন ছিল, স্তম্ভ মেলা, বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ দেওয়া ছিল। 21শে মার্চ কী হবে, এটা মহাবিষুব। 21শে মার্চ হলো মহাবিষুব। 21শে জুন হলো উত্তর আয়নান্ত দিবস এবং 23 সেপ্টেম্বর সেটা তোমাদের হবে জলবিষুব। তাহলে এভাবে ডান স্তম্ভ বাম স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। তাহলে এটা হয়ে যাওয়ার পর, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেওয়ার পর নেক্সট দেখো আমাদের বিভাগ। আচ্ছা, বিভাগ এখানে নেই। 5 দাগের প্রশ্ন, 4 দাগ অবধি হয়ে গেছে। তারপর 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নতে কী বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। বহিস্থ গ্রহ কাকে বলে, উদাহরণ দাও। সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আচ্ছা, সুমেরু প্রভা কাকে বলে। 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ পর্যন্ত উত্তর মেরুতে যে মেরুজ্যোতি সৃষ্টি হয় তাকে সুমেরু প্রভা বলে। নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ছায়াবৃত্ত কি। পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখা বরাবর দিন এবং রাত্রি আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশ পরস্পর পৃথক থাকে তাকে ছায়াবৃত্ত বলে। এবং পরের প্রশ্ন ছিল, অপুনর্ভব সম্পদ কাকে বলে, উদাহরণ দাও। প্রকৃতিতে যে সম্পদের পরিমাণ সুনির্দিষ্ট এবং যা একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায় তাকে গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ বলে, উদাহরণ কয়লা, খনিজ তেল ইত্যাদি। পরের প্রশ্ন ছিল, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উত্তর লিখবে। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে ভূ অভ্যন্তরের রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, উদাহরণ কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। 6 দাগের প্রশ্ন কী ছিল, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রথম প্রশ্ন ছিল 6 দাগের 1, পৃথিবীকে জিওড বলা হয় কেন। গ্রিক শব্দ জিও এবং এইডর্স মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং এইডর্স এর অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ এটা হবে জিওড, GEOID, অর্থাৎ জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ্য, আর্থ শেপড। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। অতি প্রাচীনকাল থেকেই পৃথিবীর প্রকৃত আকৃতি নিয়ে বিভিন্ন ভৌগোলিক ভিন্ন ভিন্ন মত প্রদান করেছেন।
এদের মধ্যে কেউ কেউ বলেন পৃথিবী সম্পূর্ণ গোল, আবার অনেকে পৃথিবীকে পেয়ারা বা নাশপাতির সঙ্গেও তুলনা করেছেন। কিন্তু মহাকাশে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহ কিংবা কোনো মহাযান থেকে তোলা চিত্রে ধরা পড়েছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকের ন্যায় হলেও একে সম্পূর্ণ অভিগত গোলক বলা যায় না। কারণ কি? কারণ লিখবে পারে, কেন বলা যায় না, প্রথম কারণ দেবে, এটা লিখবে, তারপর শেষে লিখবে কি, সুতরাং পৃথিবীর এরূপ আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তু যেমন কমলালেবু, নাশপাতি, পেয়ারা বা আপেলের আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলে জিওড। সমুদ্রের গড় পৃষ্ঠতল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতিকে জিওড বলে। এই আকৃতির উপরিভাগ জিওড পৃষ্ঠ নামে পরিচিত। কথা দিয়ে প্রশ্ন ছিল কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য কী? উত্তর তোমরা লিখবে কুলীন গ্রহ এবং এদিকে বামন গ্রহ লিখবে। বিষয় অন্যান্য বস্তুকণা উপস্থিতির মাধ্যমে এই পার্থক্যটা লিখবে। কক্ষপথ থেকে বিচ্যুতি কী হয়েছে সেটা লিখবে। ক্ষেত্রমান ও ভর, কুলীন গ্রহদের ক্ষেত্রমান ও ভর অনেক বেশি, যেখানে বামন গ্রহদের ক্ষেত্রমান ও ভর তুলনায় কম। আকৃতি তোমরা লিখবে কুলীন গ্রহদের আকৃতি প্রায় গোলাকার, বামন গ্রহদের আকৃতি অনেক ক্ষেত্রে চ্যাপ্টা হয়। ভরকেন্দ্র এখানে লিখবে কুলীন গ্রহের ভরকেন্দ্র সেই গ্রহের মধ্যেই থাকে, বামন গ্রহের ভরকেন্দ্র সেই গ্রহের মধ্যে নাও থাকতে পারে। কিছু উদাহরণ দেবে কুলীন গ্রহের এবং বামন গ্রহের উদাহরণ দিয়ে দেবে, তাহলে এই পার্থক্য তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন ছিল অপসুর ও অনুসুরের মধ্যে 3টি পার্থক্য লেখো। তার অর্থ লিখবে অপসুরের এবং অনুসুর। অপসুর কি? অপ অর্থাৎ দূরে এবং সুর অর্থাৎ সূর্য অর্থাৎ অপসুর মানে সূর্য থেকে দূরে, এবং অনু অর্থাৎ কাছে, এবং সুর অর্থাৎ সূর্য অর্থাৎ অনুসুর শব্দের অর্থ সূর্যের কাছে। সংজ্ঞা লিখবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তাকে অপসুর বলে, এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে অনুসুর বলে। তারিখ লিখবে কি? 4 জুলাই এই অবস্থান দেখা যায় অপসুরের, এবং 3 জানুয়ারি এই অবস্থান দেখা যায় অনুসুরের। আচ্ছা, হয়ে গেল। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে কি বলা আছে? পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন, সেখানে এতদূর লিখলেই তোমাদের হবে যে অবিগত গোলাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়। নিরক্ষরেখার পরিধি, নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখার উত্তরে ও দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে দুই বিন্দুতে পরিণত হয়েছে। পরিধির সঙ্গে বর্তমান আবর্তন গতি সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ পৃথিবীর যে অংশে পরিধি যত বেশি সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে। তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে। পরের প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, লৌহের পরিমাণ অনুসারে আকরিক লৌহের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। বিশুদ্ধ লোহার পরিমাণ ও উৎকৃষ্টতা অনুসারে আকরিক ও লোহাকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয় যথা, বিভাগ দেবে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিলিরাইট, এই 4টি প্রকার। সেখানে লোহার পরিমাণ কেমন থাকে সেই পার্সেন্টেজ দেবে, এবং তার রং কী হয় সেইগুলো এখানে লিখবে, এবং এর কিছু বিশেষত্ব একটা 2-4টে করে বিশেষত্ব তোমরা লিখে দেবে। এছাড়া আরও 2 শ্রেণীর আকরিক লোহা আছে যথা 5 নম্বর বগ আয়রন, এটি অতি নিকৃষ্ট মানের অপরিণত আকরিক, এর অপর নাম টাইটেনিয়াম। লোহার পরিমাণ 33% এবং ধূসর হয় এই বগ আয়রনটা। 6 নম্বর হচ্ছে কি পাইরাইট সর্বাধিক নিকৃষ্ট আকরিক লোহা, এটির উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক নয়। নেক্সট প্রশ্ন কী আছে? অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানেই, দেখো এই প্রশ্নের পরে অথবা দিয়ে প্রশ্ন ছিল অচিরাচরিত শক্তি সম্পদ কাকে বলে? এর 2টি সুবিধা লেখো। যে সমস্ত শক্তি সম্পদ বর্তমানে তেমন প্রচলিত না হলেও ভবিষ্যতে একসময় বহুল প্রচলিত হবে তাদের অচিরাচরিত শক্তি সম্পদ বলে। যেমন সুবিধা অফুরন্ত উৎস, ব্যয় স্বল্প ব্যয়, এই দুটো উৎস তোমরা এর যে সুবিধা লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি? এই 7 দাগের প্রশ্ন কী ছিল? পরের দাগের প্রশ্ন 7 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীতে ঋতু পরিবর্তন চিত্রসহ আলোচনা করো। দেখো ঋতু পরিবর্তন বলে পয়েন্ট করো, ঋতু পরিবর্তন কাকে বলে লিখবে। এই ঋতুর পর্যায়ক্রমিক আবির্ভাব ও বিলীন হয়ে যাওয়া ঋতু পরিবর্তন নামে পরিচিত। ঋতু পরিবর্তনের কারণ, পৃথিবীতে ঋতু পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে, যেমন পৃথিবীর আকৃতি, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার এটা 66.12 ডিগ্রি হবে, 66.12 ডিগ্রি কোণে অবস্থান, এগুলো তাই হবে কিন্তু 66.12 ডিগ্রি। এবং 5 ঋতু পরিবর্তনের কারণরূপে সাম্প্রতিক কিছু ধারণা, সেগুলো এখানে তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন কী ছিল? জলবিদ্যুৎ উৎপাদনের 5টি অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। আচ্ছা, এর আগের এই ঋতু পরিবর্তনে তোমরা ছবি কিন্তু বই থেকে পেয়ে যাবে, ছবি কিন্তু সেগুলো তোমাদেরকে দিতে হবে, বই থেকে তোমরা পেয়ে যাবে সেটা। তো 2 দাগের প্রশ্ন ছিল কি? জলবিদ্যুৎ উৎপাদনের
5টি অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। তো দেখো, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত, কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, এই 5টা লিখতে বলেছে। তো তোমরা চাইলে আরও বেশি লিখে দিতে পারো। পলীয় বরফমুক্ত জল, 7 নম্বর বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু, এগুলো তোমরা লিখে দিতে পারবে। এবং পরে কি লিখবে, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, সেখানে উন্নত প্রযুক্তি, মূলধন, অন্যান্য শক্তির অভাব, চাহিদা, বহুমুখী নদী পরিক্রমা এবং অন্যান্য, এগুলো তোমরা লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো, আমাদের যে 4 নম্বর স্কুল ছিল ক্লাস 9-এর ভূগোলের, সেখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে 4 নম্বর স্কুলের। তো ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।